আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। হাসিনা রক্ত চুষাকে মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। 15 বছরে গুম খুনের করুণ গল্প আর আর্তনাদে ভারী সোহরাওয়ার্দী উদ্যান। নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে বিচার দাবি ভুক্তভোগীদের। মানিক চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ ছাত্রলীগ একসাথে হয়ে আমার বাগান বাড়ি থেকে ধরে নিয়ে আসে। ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। টাকা পয়সা দিলেও তো সন্তান পাবো না, সন্তানের বিচারটা তো দেখতে দেখতে পারবো। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই অপরাধের রাজত্ব তৈরি করে আওয়ামী লীগ। ফ্যাসিবাদীদের ফিরতে না দেওয়ার প্রত্যয়। কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্ব গাথা গ্রাফিতি। থাকবে মুক্তিযুদ্ধের নায়কদের অবদান। জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা, আপিল বিভাগের আদেশ। এস আলমের খেলাপি 45,000 কোটি টাকা আদায়ে বাসভবন ঘেরাও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের। নানা চাপে ঋণ দিতে বাধ্য করার অভিযোগ। সাগরের গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রো বাংলা। দরপত্র জমা দেয়নি বৈশ্বিক কোম্পানিগুলো। রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা মনে করেন পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। পুলিশ হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। উত্তরবঙ্গের 18 রেল স্টেশন বন্ধ। ভোগান্তিতে 8 জেলার প্রায় 6 লাখ মানুষ। জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। রাজস্ব বাড়াতে দ্রুত চালুর পরামর্শ। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যা, 15 বছরে গুম খুন নির্যাতন করেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল আওয়ামী লীগ। সব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ফ্যাসিবাদীদের আর ফিরতে না দেওয়ার প্রত্যয় তাদের। সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের গণজমায়েতে এমন হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের এই জমায়েতে প্রত্যেকেই জড়ো হয়েছেন বিচার বহির্ভূত হত্যা আর গুমের বিচারের দাবিতে। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশাপাশি অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি এবং গুম কমিশনের প্রতিনিধিরাও। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে একের পর এক হত্যা গণহত্যা চালিয়েছে উল্লেখ করে প্রতিটি নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা। 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। ফ্যাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচন সংস্কারের কথা বলছি, আমরা বিচার বিভাগ সংস্কারের কথা বলছি। কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারাও বক্তব্য রাখেন জমায়েতে। আওয়ামী লীগকে ছাড় দেওয়ার চেষ্টা করে থাকলে তাদেরও প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান
তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচিয়ে আনতে হবে। ৭১কে পুঁজি করে প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। আগামীর প্রতি সেকেন্ডে আপনাদের পাশে থাকবো এবং আপনাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করেই আগামীতে আমরা ইলেকশন প্রসেসে যাব। আমরা মাঠে রক্ত দিয়েছি, এখন আমরা বুলেটকে ক্রস করেছি। আগামীতে যদি কোনো ইলেকশনে যদি বিচারের আগে হয় সেটাও আমরা দেখতে প্রস্তুত। সব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বজায় রাখতে হবে জাতীয় ঐক্য। আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি। অন্ধকার ইতিহাস পেছনে ফেলে দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় গুম খুন সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ধারা থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে শাসক গোষ্ঠী, এমনটাই প্রত্যাশা জমায়েতে আসা সাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গুমের পর থানায় নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন, গুলি করা হয় পায়ে, বিনা চিকিৎসায় পচন ধরলে কেটে ফেলতে হয় সেই পা। তুচ্ছ কারণে মামলা হামলার শিকার ভুক্তভোগীদের এমন করুণ গল্প আর আর্তনাদে ভারী সোহরাওয়ার্দী উদ্যান। মায়ের ডাকের আয়োজনে গণজমায়েতে যোগ দিয়ে গুম খুনের পেছনের কুশীলবদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা। চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা তাহের ২০১৩ সালের নিজ বাগানবাড়ি থেকে পুলিশের হাতে গুম হন তিনি। পরে থানায় টানা ৩ দিন তার উপর চলে পাশবিক নির্যাতন। টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। থানা থেকে হাত পা বেঁধে কালো মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয় সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায়। প্রায় ১৩ জন পুলিশ জাপটে ধরে ডান পায়ে গুলি করে হাড় আলাদা করে ফেলে তার। ডান পায়ের পচন ধরলে তা কেটে ফেলতে হয়। এরপর সুস্থ হলে অস্ত্র, হত্যাসহ গায়েবী মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। জামিনে বের হলে জেল গেটেই ফের দেওয়া হয় মামলা। এভাবেই জেল গেট থেকে গ্রেপ্তার হয়েছেন ৬ বার আর কারাগারে গেছেন ১৯ বার। তার দাবি, সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে আন্দোলন করায় তার উপর চলে এসব নির্যাতন। মানিক চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ, ছাত্রলীগ একসাথে হয়ে আমার বাগান বাড়ি থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আমাকে 3 দিন গুম করে রাখার পরে হাত পা বেঁধে কোরবানি গরু যেমন জবাই করে ওই রকম করে চিবি ধরে প্রথমে মাথায় করতে চাইছিল, আবার মাথায় করেনি। এরপর গুলি করে, যখন আমাকে গুলি করে আমার মনে হচ্ছিল না আমার দেহটা আসমানে ছুঁয়ে গেছে। শুধু তাহির নয়, মঙ্গলবার এমন শত শত হৃদয় বিদারক বর্ণনা আর বুক ভরা কান্না নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মায়ের ডাক সংগঠনের আয়োজনে অংশ নেন ভুক্তভোগী এবং তাদের পরিবার। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। সুস্থ মতন বিচার চাই, কি কারণে হত্যা করলো? টাকা পয়সা দিলেও তো সন্তান পাবো না, সন্তানের বিচারটা তো দেখিয়া দিতে পারবো, এটা দাবি দেওয়া চাওয়া। শাসনের নামে দুঃশাসন চালিয়ে যারা অতিষ্ঠ করেছিল সাধারণ মানুষের জীবন, দেশের মাটিতেই সেই অপশক্তির উদ্ভব ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার শপথ উচ্চারিত হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দীতে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নিজেদের শাসনামলে গড়া র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। দলটির চাওয়া স্বাধীন কমিশনের অধীনে থাকবে পুলিশ। গুলশানের সংবাদ সম্মেলনে একথা বলেছেন নেতারা। বাহিনীটির সংস্কারে 5 দফা সুপারিশ করেছে বিএনপি গঠিত কমিটি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই, একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাবের বিলুপ্তি দাবি করে হাফিজউদ্দিনের অভিযোগ, জুলাই বিপ্লবে হত্যার নির্যাতনে জড়িত প্রায় 5 শতাধিক পুলিশ সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করেছে কিছু সেনা কর্মকর্তা। আমরা র্যাব বাহিনীর বিলুপ্ত করার জন্য
সুপারিশ করেছি, একেবারেই গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায়, তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের আগ্রাসন জনগণ মেনে নেবে না। বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে করতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। এদিকে ভারতের নানা ষড়যন্ত্র ও অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর মানিক মে এভিনিউয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। গুলশানে উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশের ব্যানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। নগর বাউল জ্যাবস আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে জবাবদিহিমূলক সরকার দেখতে চায় জনগণ, সে লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লায় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় অংশ নেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, স্থানীয় সরকার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। ভোট ডাকাতি, নিশিরাত, দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। এবার পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা, প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি, পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে ৭১-এর মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বড় পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শামসুল হক প্রিন্সের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। প্রেসে ছাপা হচ্ছে নতুন বছরের পাঠ্য বই। প্রতিটি বইয়ে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 1952 সাল থেকে 2024 সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। তার সেলুট জানানোর সেই দৃশ্যটি আঁকা হয় বিভিন্ন দেয়ালে দেয়ালে। পরবর্তীতে 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, তাদের স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা দিয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা পঞ্চম থেকে নবম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে, তেমনি আমরা তোমাদের ভুলবো না, হ্যাঁ, এরকম নামে একটা লেখাও পঞ্চম শ্রেণীর বইতে সম্ভবত আছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যুর ভয় উপেক্ষা করে ঘোষণা দিয়েছিলেন 26 তারিখে একবার, 27 তারিখে আরেকবার, সেগুলো আমরা উল্লেখ করেছি। পাশাপাশি 7ই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও আমরা রেখেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার পাঠ্যপুস্তক পরিবর্তনের ফলে যে ব্যয় হয় তা থেকে উত্তরণে শিক্ষার জাতীয় দর্শন নির্ধারণ করা জরুরি। জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের জাতীয় শিক্ষাক্রম, সেই জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী আমাদের হবে পাঠ্যপুস্তক, যা প্রতি বছর বছর পরিবর্তন হবে না, যেটা একটা সাস্টেনেবল কাগজ এবং গুণগত মানসম্পন্ন কাগজ দিয়ে আমরা ছাপাবো। একই বই যেন আমরা 10 বছর বা 20 বছর ব্যবহার করতে পারি। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 40 কোটি 16 লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1750 কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা, হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। আইনজীবী বলেন, দলীয়ভাবে ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের।
স্বাধীনতার ৫১ বছর পর ২০২০ সালে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সে সময় বলা হয়, এই স্লোগান মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে সব শ্রেণী পেশার মানুষকে, স্বাধীনতার সংগ্রামে এক করে গোটা জাতিকে। শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া বাধ্যতামূলক। প্রায় ৪ বছর পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, জয় বাংলা স্লোগান কারো ওপর চাপিয়ে দেয়া ঠিক নয়। এটি জাতীয় স্লোগান হবে কিনা সেটি সরকার ঠিক না করে আদালতকে ব্যবহার করা হয়েছে। সব শুনে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। তিনি বলেন, দলীয় স্লোগানের মতো ব্যবহার করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছিল আওয়ামী লীগ। সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। রাষ্ট্রপক্ষ বলছে, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা হয়নি। বলতে পারেন সরকারের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুদের ওপর সহিংসতার বেশিরভাগ ঘটনা ব্যক্তিগত অথবা রাজনৈতিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পদবঞ্চিত ৭৬৪ জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করেছে পর্যালোচনা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের উপর সহিংসতার বেশিরভাগ ঘটনা রাজনৈতিক অথবা ব্যক্তিগত আক্রোশে। সাম্প্রতিক ঘটনাগুলোয় ৮৮টি মামলায় গ্রেফতার হয়েছে ৭০ জন। অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো মাইনরিটি ফেথের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে 9 জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। তো ওইখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের বাইরে। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, ফ্যাসিবাদী আমলে পদবঞ্চিত ৭৬৪ জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন দিয়েছে পর্যালোচনা কমিটি। ১৫৪০ জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা ৭৫০ কর্মকর্তাকে ৭৬৪ জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ বোধাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছে। এছাড়া নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা তো মনিটর করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মেয়েরা শুধু দেশ নয়, পুরো বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের নজির পৃথিবীর কোথাও নেই। সমস্ত বিপ্লবের ইতিহাসে তা এক অনন্য উচ্চতায় রয়েছে। এ সময় তিনি নতুনদের দেশ গঠনে মাঠে থাকার আহ্বান জানান। বাংলাদেশে যেটা হয়ে গেল, এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বহু অভ্যুত্থান হয়েছে, বহু রকমের হয়েছে, কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের। তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছ সেটা পূরণ করতে হবে। এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম, ওনারা করে দেবে, সরকার ছেড়ে দিলে হবে না। সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে। আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি, আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি। এটা আমাদের শক্তি। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকে, আসবে।
তোমরা যদি এটা রাস্তা দেখিয়ে দিলে। সাগরের গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রোবাংলা। 7টি বহুজাতিক কোম্পানি দরপত্রের আবেদন তুললেও জমা দেয়নি কেউই। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন বিনিয়োগের ক্ষেত্রে দ্বিধায় ফেলতে পারে বহুজাতিক প্রতিষ্ঠানকে। এছাড়া জরিপের তথ্য উপাত্তের অভাবে সাড়া দেয়নি বিদেশি কোম্পানিগুলো। ফারুক ভাই রবিনের রিপোর্ট। 2012 সালে মিয়ানমারের সঙ্গে আর 2014 সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের সমুদ্র সীমা জয় আশা জাগিয়েছিল বহুমাত্রিক সম্ভাবনার। তবে কার্যকর উদ্যোগের অভাবে একযুগেও সমুদ্র বক্ষ তথা সুনীল অর্থনীতির সুফল পায়নি দেশ। স্থবিরতা আর সময় ক্ষেপণের নানা পর্ব কাটিয়ে অবশেষে গেল মার্চে গভীর সমুদ্রে 15টি আর অগভীর সমুদ্রে 9টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। তাতে সাড়া দিয়ে দরপত্রের নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক তেল গ্যাস কোম্পানি, যার মধ্যে ছিল 2টি মার্কিন বহুজাতিক কোম্পানি সহ চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ডের প্রতিষ্ঠান। আর তাতে সামনে আসে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্তের আশা জাগানিয়া প্রশ্ন, তবে কি সাঙ্গুর পর আবারও খুলতে যাচ্ছে সমুদ্র থেকে তেল গ্যাস পাওয়ার দুয়ার? আকর্ষণীয় প্রস্তাবে মন কাড়বে বিনিয়োগকারীদের, নীতি নির্ধারকদের এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত আরও এক দফা হোঁচট খেল পেট্রোবাংলা। সোমবার দুপুর 1টা পর্যন্ত শেষ সময় থাকলেও দরপত্র জমা দেয়নি কোনো বহুজাতিক প্রতিষ্ঠানই। আমরা যদি কোথাও ল্যাকিং থাকি, বিশ্লেষকরা মনে করেন পর্যাপ্ত তথ্যের অভাব, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ পরিস্থিতি হতে পারে এর কারণ। সেই আনসার্টিন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে কোনো বিদেশি কোম্পানি বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা করে। তারা তো পৃথিবীর শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না, পৃথিবীর সব জায়গাতেই তারা ঘুরে বেড়ায়। সুতরাং তারা সবচেয়ে সেফেস্ট অ্যান্ড লাভজনক যে জায়গাটা সেটাতেই যাওয়ার টেন্ডেন্সি থাকে, কিন্তু এখানে তো এখনো একটা ইন্টারিম অবস্থা আছে। বিশ্লেষকদের পরামর্শ, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন বাস্তবতায় নিতে হবে বহুমাত্রিক উদ্যোগ। এখন যে অবস্থাটা হয়েছে এটা কারণ কি কারণে হলো, আমরা আমাদের ল্যাকিংটা কোথায়, ফরেন কোম্পানিদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যা করার সেটা করতে হবে। যেহেতু এটা এখন আর হলো না, কোনো কোম্পানি আসেনি, দ্রুততম সময়ের মধ্যে সার্ভেটা করে ফেললে তাহলে আমরাও বুঝবো যে আদৌ আমরা বিডিংয়ে যাবো কিনা। বিষয়টি নিয়ে পেট্রোবাংলা চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। 45,000 কোটি টাকার অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে শিল্প গ্রুপ এস আলম চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ব্যাংক কর্মকর্তাদের দাবি, নানামুখী চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এ অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন তারা। অনাদায়ী ঋণ ফেরতের দাবিতে এবার ঋণখেলাপির বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তারা শিল্প গ্রুপ এস আলমের 45,000 কোটি টাকার ঋণ ফেরতের দাবিতে কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাসভবন ঘেরাও করে অবস্থান নেন। ব্যাংক কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকে থাকা জনগণের আমানত এস আলম শিল্প গ্রুপে বিনিয়োগ করে এখন গভীর সংকটে ব্যাংকটির সব শাখা, যার কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদেরও। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে, কিছু বিনিয়োগ আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়াল চেষ্টা করছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। গ্রুপটির কাছে ব্যাংকটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর পাওনা প্রায় 35,000 কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ ঋণ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি ব্যাংকটির কর্মকর্তাদের। ব্যর্থতা ছিল, একেবারে অস্বীকার করা যাবে না। ব্যাংকটির 65,000 কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া 45,000 কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাণিজ্যের খবর। লিটারে 8 টাকা বাড়ানোর পরদিন বাজারে দেখা মিলল ভোজ্য তেলের, তবে বিক্রি হচ্ছে পুরনো দামই। বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যেই আসবে নতুন দামের তেল।
একদিন আগেও বাজারে বোতলজাত সয়াবিন তেল কিনতে সাথে কিনতে হয়েছে চিনি, নুডলস বা চালের মতো অন্য কোনো পণ্য। কখনো বা নির্ধারিত মূল্যের চেয়ে কিনতে হয়েছে বেশি দামে। গত ৩ সপ্তাহ ধরে বাজারের এমন চিত্রে পরিবর্তন এসেছে। দাম বাড়িয়ে নেয়ার একদিনের মধ্যেই বাজারের তেল ছাড়তে শুরু করেছেন ব্যবসায়ীরা। সোমবার দাম বাড়ার ঘোষণার পরদিন মঙ্গলবার কাউরান বাজারে দেখা গেল এমন চিত্র। ক্রেতা এখন ফেরত যাচ্ছে না, এখন আজকে পুরোপুরি সরবরাহ ভালো আছে তেলের। এখন অ্যাভেলেবেল তেল সবাই মোটামুটি পাইতেছে, যখন ওই নতুন মালটা আইসা পড়বে তখন ওই ক্রাইসিসটা চলে যাবে। ক্রেতাদের অভিযোগ, দাম বৃদ্ধির আগে এমন সংকট তৈরি তারা সবসময়ই দেখেছেন। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাড়িয়েছেন দামের বোঝা। আমরা তো চিন্তা করছি তেলটা নেই হয়তো কিছু দাম কমবে, বরঞ্চ উল্টা দেখলাম আরো দামটা বাড়ছে। এটা তো আমাদের একটা কষ্টের উপর আরেকটা চাপ চলে আসলো। সিন্ডিকেট না ভাঙে বাজারে ওই ভুক্ত অধিদপ্তর নাইমে কোনো কিছু করতে পারবে না। তবে মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন এখনো বোতলজাত তেলের সংকট পুরোপুরি কাটেনি। নতুন তেল বাজারে এলে ক্রেতাদের আর ফিরতে হবে না খালি হাতে। সরকার যখন ঘোষণা দিয়েছে তেলের রেট একটু বাড়ছে, তখন আমার দীর্ঘ বিশ্বাস তেলটা বাজারে ইদারিং 100-এর ভিতর চলে আসবে। একটা বোতলে যদি 50 টাকা 60 টাকা বাড়তে হয় তাহলে আমাদের জন্য তো ছোটাফ। এদিকে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে মিনিকেট ও নাজির শাইল চালের। তবে বাজারে আসা নতুন গুটি স্বর্ণা ও 28 জাতের চালের দাম কিছুটা কমেছে। নাজির শাইল মিনিকেট কেজি 1 থেকে 2 টাকা বাড়ছে। পুরান চাউলটা একটু বাড়তি, নতুন চাউলটা একটু কম আছে। ছোলা ও চিনির দাম কিছুটা কমতির দিকে থাকলেও কেজিতে 1 লাফে 1000 টাকা বেড়েছে এলাচের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জনবল সংকটে এক যুগের বেশি সময়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে বন্ধ হয়েছে 18টি রেল স্টেশন। এতে যোগাযোগে ব্যয় বেড়েছে রেল নির্ভর বিশাল জনগোষ্ঠীর। একই সঙ্গে সংকটে পড়েছেন এসব স্টেশনের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকরা। অর্থনীতিবিদদের মতে রাজস্ব বাড়াতে দ্রুত স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এক যুগের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নীলফামারীর দারোয়ানি রেল স্টেশন, অথচ একটা সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, রেল নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের পদভারে মুখরিত থাকত। দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্টের পথে স্টেশনের অবকাঠামো ও যন্ত্রপাতি। কার্যক্রম না থাকায় এখন ধান চাল শুকানোর কাজে স্টেশন চত্বর ব্যবহার করেন স্থানীয়রা। একই অবস্থা চৌধুরানী রেল স্টেশনেও। সব ধরনের অবকাঠামো সুবিধা থাকলেও 2014 সাল থেকে স্টেশনটির সব কার্যক্রম বন্ধ। এখন বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়াইছে, একটা মানে পিঁপড়াও থাকে না স্টেশনের ভিতরে। বড় বড় ব্যবসা এখানে ছিল, মালগাড়িতে তেল, সার, গম, এগুলো বহু প্রকার জিনিস। এখানে কুলি হিসাবে 10-20 জন ছিল, তাদের রুজি বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের তথ্যমাফিক বর্তমানে 12টি স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে, আর পুরোপুরি বন্ধ 6টি। শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, এসব স্টেশন ঘিরে একসময় গড়ে উঠেছিল নানা ধরনের বাণিজ্য। ফলে একদিকে এসব স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আয়ও প্রভাব পড়েছে বিশাল এক প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা, যানবাহন, এইসব যে ইনকাম, তাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপুল একটা জনগোষ্ঠী তাদের এই আয়ের উৎস থেকে তারা বঞ্চিত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে বন্ধ এসব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা স্টেশন চালাতে হলে আপনার 3টা মাস্টারের দরকার, পয়েন্টসম্যান দরকার, মিনিমাম 4টা পয়েন্টসম্যান দরকার, 4টা গেটম্যান দরকার। এই জিনিসগুলো কম আছে, যার কারণে আপনার চালাতে পারতেছে না। উদ্যোগ নিচ্ছে জনবলের সংকটের জন্য, আপনার উদ্যোগ নিচ্ছে এবং খুব অচিরেই এটা খুলে যাবে স্টেশনগুলো। গেল এক দশকে বিগত সরকার এসব স্টেশন বিভিন্ন সময় চালুর আশ্বাস দিলেও তার আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ডিম পাড়তে জলাশয় থেকে ডাঙায় উঠে এসেছিল শত শত মা কচ্ছপ, কিন্তু তাদের ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরে অভিযান চালায় বন বিভাগ। উদ্ধার হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ। বন বিভাগ জানিয়েছে মিঠা পানির কচ্ছপ জব্দের তালিকায় এটি সবচেয়ে বড় চালান। ডিম পাড়তে জলাশয়ের তীরে উঠে এসেছিল শত শত কচ্ছপ, কিন্তু তাদের উপর নজর পড়ে পাচারকারীদের। এগুলো ধরে ভারতে পাচারের চেষ্টা করছিল চক্রটি। খবর পেয়ে সোমবার গভীর রাতে চাঁদপুরের কালীবাড়ি রোড ও দোয়াভাঙ্গা এলাকায় অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় উদ্ধার করা হয় 3 প্রজাতির 1000টি কচ্ছপ, যার আনুমানিক ওজন 800 কেজি। মঙ্গলবার উদ্ধার করা কচ্ছপগুলো আনা হয় ঢাকায়। বন বিভাগ জানায় মিঠা পানির কচ্ছপ জব্দের তালিকায় এটি সবচেয়ে বড় চালান। বন্যপ্রাণী আইন দ্বারা বন্যপ্রাণী
ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 দ্বারা এগুলি সবই প্রটেক্টেড এনিম্যাল, অর্থাৎ এগুলি নিরাপদে থাকবে, এগুলিকে ধরা যাবে না, কেনাবেচা করা যাবে না, এটাকে পোচিং হবে না, ট্রাফিকিং হবে না। কচ্ছপগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, গাজীপুরের ভাওয়াল উদ্যান সহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। যে সকল জলাশয়গুলি নিরাপদ আছে, যেখানে লোকজনে ডিস্টার্ব করবে না, এরকম জায়গায় ছাড়বো। এসব কচ্ছপের মধ্যে রয়েছে সন্ধি প্রজাতির 500 কেজি, কড়িকাঠটা 280 কেজি ও হলুদ প্রজাতির 20 কেজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দুর্নীতির মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেশটির ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী এই প্রথম ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহুর বিচার দাবি করে আদালতের বাইরে বিক্ষোভ করেছে বহু মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতে প্রবেশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে প্রথমবারের মতো আদালতে হাজির হন তিনি। দেশটির ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে হলো নেতানিয়াহুকে। এর আগে তাকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি বারবার বিলম্ব করেন। ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 2019 সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়। যদিও আদালতে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু, এমনকি এসব অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করেন তিনি। পরে আদালত জানান নেতানিয়াহুকে এসব মামলায় সপ্তাহে 3 বার সাক্ষ্য দিতে হাজির হওয়ার প্রয়োজন হতে পারে। এদিকে সাক্ষ্য চলাকালে আদালতের সামনে অবস্থান নেন নেতানিয়াহু বিরোধীরা। তার কঠোর শাস্তির দাবি করেন তারা। অন্যদিকে নেতানিয়াহু সমর্থকদের দাবি, মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তাদের নেতাকে। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল ইসলাম। 2022 সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন মণ্ডল, সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির পর্যবেক্ষণে। সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার। অস্ট্রেলিয়া সফরও ছিলেন দলের সঙ্গে। এবার তাকে জাতীয় দলে সুযোগ দিল ক্রিকেট বোর্ড। টি-20 দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। শান্তর ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। 15 সদস্যের দলে আরও আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মিরাজ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট কিটসে 3 ম্যাচের চলমান ওয়ানডে সিরিজ শেষে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ দল। সেখানে 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 ও 20 ডিসেম্বর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। হাসিনা রক্ত চুষাকে বাংলাদেশে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। গুম খুন করে ক্ষমতা দীর্ঘায়িত করে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দীতে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিচার নিশ্চিতের আশ্বাস তথ্য উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছিলেন রিকশা চালক মোহাম্মদ সুজন। 2025 শিক্ষাবর্ষের বইতেও স্থান পেয়েছে এই গ্রাফিতি। নতুন পাঠ্য বইয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা গ্রাফিতি। থাকবে মুক্তিযুদ্ধের নায়কদের অবদান। জাতীয় স্লোগান থাকছে না, জয় বাংলা, আপিল বিভাগের আদেশ। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়।